এখন আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। আমরা যখন কথাবার্তা বলি তখন আমরা এই জাতীয় অনেক সেন্টেন্স ব্যবহার করি যে যারা সত্য কথা বলে তারা কখনো বিপদে পড়ে না। যারা আল্লাহকে ভালোবাসে তারা জীবনে সফলতা লাভ করে। যারা বেশি কথা বলে তারা বাছাল। যারা সমাজে গরিব তারা অবহেলিত। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারা সত্যিকারের মানুষ। যারা বেপরোয়াভাবে গাড়ি চালায় তারা অ্যাক্সিডেন্ট করে। এই জাতীয় এই জাতীয় সেন্টেন্সগুলা আমরা কিভাবে ইংরেজিতে ব্যবহার করব? বাংলায় তো আমরা ব্যবহার করেছি। যেমন যারা মিটিংয়ে এই সমস্যা সম্পর্কে কথা বলতেছে তারা আমার আত্মীয়। এই যে যারা তারা, এই দুইটা সেন্টেন্সকে আমরা কিভাবে ব্যবহার করব? তো সেই প্যাটার্নটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সেন্টেন্সগুলো মূলত এরকম ছিল, যেমন দেখেন they are my friend। they came এরকম একটা সেন্টেন্স দিল, they are my friend। এরকম দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স এ পরিণত করবে, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। জয়নিং সেন্টেন্স দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সের ভিতরে নিয়ে আসবে। সেই সেন্টেন্সগুলো হলো দেয়াযুক্ত দুইটা সেন্টেন্সকে। যেমন যারা প্রতিদিন মাঠে খেলতে যায় তারা আমার বন্ধু। যারা বেশি কথা বলে তারা আলাপছাড়ি। যারা পরিশ্রমী তারা জীবন উন্নতি লাভ করতে পারে। যারা দেশের জন্য মরে তারা অমর। যারা বেপরোয়া খরচ করে না তারা অভাবে পড়ে না। এই যারা তারা এগুলা যারা এবং তারা, এখানে আরেকটা সেন্টেন্স বসবে। এই জাতীয় সেন্টেন্সগুলোর জন্য আমাদেরকে দোজ হু ব্যবহার করতে হবে। প্রথমে দোজ হু, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, আবার টেন্স অনুযায়ী ভার্ব। দুইটা পার্ট থাকবে, দুইটা সেন্টেন্স। প্রথমে দোজ হু ব্যবহার করতে হবে। তো এটা আমরা করি। দোজ হু প্রথমে আমাদেরকে লিখতে হবে those who go to play in the field every day। তারা হয় আর লিখতে হবে, আর মাই ফ্রেন্ড। those who go to play in the field every day are my friends। তারা আমার বন্ধু। তো those who go to play in the field every day are my friends। তারা হয় আমার বন্ধু। তো এইভাবে যারা তারা আমরা সেন্টেন্সে ইউজ করি। তো এরপরে একটা আছে, এটা টেন্স অনুযায়ী যায়, খেলতে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটা হলো টু বি ভার্ব। তারা হয় আমার বন্ধু। এইখানে আবার তারা লেখা যাবে না, তারা লেখা যাবে না। এটার ভিতরে যারা তারা আছে। দোজ হু এর ভিতরে যারা এবং তারা আছে। এখানে আবার দে আর মাই ফ্রেন্ড লেখার দরকার নেই। এরপরে যারা বেশি কথা বলে তারা আলাপছাড়ি। তাহলে those who talk more are gossipy। গল্পপ্রিয়, তারা হলো গল্পপ্রিয়, gossipy। those who talk more are gossipy। এভাবে যারা পরিশ্রমী তারা জীবনে উন্নতি লাভ করতে পারে। তো যারা পরিশ্রমী এখান পর্যন্ত একটা, তারাও জীবনে উন্নতি লাভ করতে পারে। আরেকটা যারা দেশের জন্য মরে, এটা একটা, তারাও মরে, এটা একটা। যারা বেপরোয়া খরচ করে না, এটা একটা, তারা অভাবে পড়ে না। এইভাবে। তো যেমন those who talk more are gossiping, এইভাবে। এরপরে
যারা পরিশ্রমী তারা জীবনে উন্নতি লাভ করতে পারে। Those who are industrious, those who are industrious, যারা পরিশ্রমী, can prosper in life, prosper in life, এইভাবে those who are industrious can prosper in life. Those who are industrious can prosper in life. এইভাবে সেন্টেন্স তৈরি করলে নিজের ভাষায় জিনিসটা রিসার্চের মতো হয়ে যাবে, রিসার্চ গবেষণার মতো। যে এইভাবে যদি আমি নিজে নিজে সেন্টেন্স তৈরি করি তাহলে ক্রিয়েটিভিটি পাওয়ার বাড়বে এবং চিন্তা শক্তিটা বাড়বে এবং জিনিসটা তার কাছে ভালো লাগবে, কারণ সে তো জিনিসটা বুঝতেছে এবং নিজে নিজে এটা মেড করতেছে এই জন্য। এবং যারা দেশের জন্য মরে তারা অমর। প্রথমে আমাদেরকে দোষও লিখতে হবে। দোষও ড্রাইভ ফর দ্য কান্ট্রি। Those who die for the country, যারা দেশের জন্য মরে তারা অমর। এখানে দে আবার ব্যবহার করা যাবে না, দে আর ইমর্টাল, এটা ব্যবহার করা যাবে না, তা আর লিখতে হবে এখানে প্লুরাল, ইমর্টাল। এই ইমর্টাল, those who die for the country are immortal। এইভাবে যারা বেপরোয়া খরচ করে না তারা অভাবে পড়ে না, যারা বেপরোয়া খরচ করে না তারা অভাবে পড়ে না। নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ দুইটাই। তো প্রথমে লিখতে হবে দোষো, এরপর টেন্স অনুযায়ী ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ, আবার টেন্স অনুযায়ী ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ। তো প্রথমে লিখতে হবে দোষো। Those who don't, do not spend, those who do not spend বেপরোয়া, recklessly, বেপরোয়া ভাবে খরচ করে না, এই do not fall in want, এই those who does not, those who do not spend recklessly don't fall in want, তারা অভাবে পড়ে না, যারা বেপরোয়াভাবে খরচ করে না তারা অভাবে পড়ে না। এই যারা তারা দিয়ে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি, প্রতিদিন যখন কথা বলি তখন এই জাতীয় অনেক সেন্টেন্স আমরা ইউজ করি যারা দিয়ে। যেমন যারা এখানে গতকাল এসেছিল তারা আমার বন্ধু, যারা আমাকে ফোন করেছে তারা আমার আত্মীয়, যারা ইংরেজি শিখে তারা ভালো চাকরি পায়, যারা কাজটি করেছিল তারা আজ আসবে। যে কোনো টেন্স আমরা ব্যবহার করতে পারি এই যারা দিয়ে তারা দিয়ে। দুইটা সেন্টেন্সকে দেয় যুক্ত দুইটা সেন্টেন্সকে আমরা এগুলা দিয়ে ব্যবহার করব। প্রথমে স্ট্রাকচারটা হলো দোষু দিয়ে, এগুলা টেন্স অনুযায়ী এখানে মডেল ভার্ব বসতে পারে, প্যাসিভ বসতে পারে, অ্যাকটিভ বসতে পারে। টেন্স অর্থ অনুযায়ী, বাংলাটা অনুযায়ী অর্থ অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে। তো এটা গেল দোজ হু এর একটা ব্যবহার, যারা তারা। এখন দোজ হু এর আমরা আরো ব্যবহার দেখাবো। যেমন এই জাতীয় অনেক সেন্টেন্স আমরা কথাবার্তা বলি যে যাদেরকে আমি ভালো মনে করি তারা আসলে ভালো নয়।
যারা দেশের জন্য মরে তাদেরকে আমরা সম্মান করি। এইভাবে যাদেরকে তারা ব্যবহার করি। আবার যারা তাদেরকে ব্যবহার করি, এখানে শুধু যারা তারা। এখন যারা তাদেরকে ব্যবহার করতে পারি, আবার যারা তাদেরকে ব্যবহার করতে পারি। তো সেটা এখন আমরা দেখাবো। যেমন যাদেরকে আমরা ভালো মনে করি আসলে তারা ভালো নয়। যাদেরকে আমরা ইংরেজি শিখাই তারা ইংরেজিতে কথা বলতে পারে। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করতে হবে সেটা এখন আমরা দেখাবো। যে এখানে কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত। এখানে দুইটা স্ট্রাকচার আছে। দুইটা স্ট্রাকচার দুইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। একটা স্ট্রাকচার হলো এটা, আর একটা স্ট্রাকচার হলো এটা। তো দোজ হু ব্যবহার করতে হবে প্রথমে, এরপরে দোজ হু মাঝে। আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স থাকবে। আর এটার প্রথমে একটা সেন্টেন্স থাকবে, প্রথমে দোজ হু থাকবে, এরপর একটা সেন্টেন্স থাকবে, এরপর আবার সাবজেক্ট আরেকটা সেন্টেন্স থাকবে। তো এখানে এক্সাম্পলগুলো লিখেছি। এই এক্সাম্পলগুলো আমরা করব। যারা সরকারের সমালোচনা করেছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। যারা সরকারের সমালোচনা করেছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। এখানে যারা তারা, একটা হলো যারা আর একটা হলো তাদেরকে। এখানে আবার তাদেরকে আগে চলে আসছে, যারা পরে। এখানে একটু পার্থক্য আছে। প্রথম হলো যারা প্রথমে, এরপর তাদেরকে। এই রুল এটা। আর এখানে তাদেরকে আগে চলে আসছে, পরে হলো যারা। তাদেরকে এটা আগে চলে আসছে, পরে হলো যারা। আমরা এরকম কথাবার্তা বলি। যেমন যারা সরকারের সমালোচনা করেছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। আমরা তাদেরকে চিনি যারা কর্মচারীদের নিয়োগ দিয়েছিলেন। যারা দেশের জন্য মরে তাদেরকে আমরা সম্মান করি। আমরা তাদেরকে ইংরেজি শিখাই যারা ইংরেজি শিখতে চায়। তো এখন এগুলো আমরা ইংলিশ করব। প্রথমে হলো যারা তাদেরকে যেহেতু আছে আমাদের স্ট্রাকচার এটা হবে। তো আমরা প্রথমে লিখি প্রথম অনুযায়ী, those who করেছিল past indefinite tense, those who criticized those who criticize the government তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। এটা একটা অংশ গেছে। এরপরে এই তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, এটা আবার পেসিভ বলে তো সাবজেক্ট থাকবে না, তাইলে হয়েছিল ওয়ার এক্সপেল। একটা সেন্টেন্স লিখতে হবে। আমরা তাদেরকে জানি বা চিনি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। উই নো দোজ হু। We know those who appointed, past indefinite tense, appointed the workers. We know those drive for country. Those who drive for the country we respect. এবারে এখানে একটা সাবজেক্ট বসাইতে হবে। we respect them. আমরা তাদেরকে সম্মান করি। those who die for the country we respect them. এই those who যখন এখানে আমরা বসাবো, আর এখানে যখন সাবজেক্ট বসাবো তখন আমরা এখানে themটা বসাবো, সমস্যা নেই। যারা দেশের জন্য মরে we respect them, আমরা তাদেরকে সম্মান করি। এরপরে আমরা তাদেরকে ইংরেজি শিখাই যারা ইংরেজি শিখতে চায়, তাহলে we
টিচ, উই টিচ ইংলিশ, আমরা ইংরেজি শেখাই। দোজ হু যারা, এই রুল এটা অনুযায়ী আমরা ইংরেজি শেখাই যারা, এরপরে আবার টেন্স অনুযায়ী ভার্ব শিখতে চায়। দোজ হু want to learn English, এইভাবে we teach English those who want to learn English, আমরা ইংরেজি শিখাই তাদেরকে যারা ইংরেজি শিখতে চায়। এইভাবে আমাদেরকে করতে হবে। এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি। যেমন যারা সমাজের উপকারে আসে তাদেরকে আমরা ফলো করি। যারা সমাজের উপকারে আসে তাদেরকে আমরা ফলো করি। যারা কাজটি করেছিল তারা এই বিষয়টি জানে। যারা কাজটি করেছিল তাদেরকে আমি দেখেছিলাম। যারা গতকাল এখানে এসেছিল তাদেরকে আমরা মহব্বত করি। এভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এটা হলো প্যাটার্ন, সেন্টেন্স মেকিং এ প্যাটার্ন। এখানে দোজ যারা তাদেরকে, এখানে দোজ হুর একটা আছে দোজ হু এর যারা তারা, আর এটা হলো দোজ হু এর যারা তাদেরকে। যারা তাদেরকে যখন আমরা বলবো, এখানে যারা তাদেরকে, এখানে একটা সাবজেক্ট থাকবে যারা তাদেরকে। যেমন আমরা এখানে লিখছি যারা সরকারের সমালোচনা করেছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। বা আবার এখানে যারা দেশের জন্য মরে আমরা তাদেরকে সম্মান করি। এখানে তাদেরকে, যারা তাদেরকে আসলে একটা সাবজেক্ট বসবে অ্যাক্টিভ হইলে। আবার এখানে পরেরটা হলো প্রথমে একটা সেন্টেন্স থাকবে দোসু মাঝে, এরপরে আরেকটা সেন্টেন্স থাকবে। এটা কখন ব্যবহার করব? এটা ব্যবহার করব তাদেরকে যখন আগে আসবে, এরপরে যারা আসবে। যেমন আমরা এখানে লিখেছি এই দুইটা সেন্টেন্স, আমরা তাদেরকে চিনি যারা কর্মচারীদের নিয়োগ দিয়েছিল। আবার এইটা এখানে দুইটা সেন্টেন্স আমরা লিখেছি, আমরা তাদেরকে ইংরেজি শেখাই যারা ইংরেজি শিখতে চায়। তাদেরকে যারাটা পরে আসছে, আরেকটা আছে যারাটা আগে আসছে। তো আগে আসলে এই সূত্র এটা, আর পরে আসলে এই সূত্র এটা। তো এইটা দিয়ে সেন্টেন্স মেকিং করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা দেখাবো, সেটা হলো যেমন যাদেরকে, এখানে তো যারা ছিল, যাদেরকে আমরা ভালো মনে করি তারা আসলে ভালো নয়। যাদেরকে সে গতকাল মাঠে দেখেছিল তারা আজ আসেনি। এইভাবে আমরা যাদেরকে, এইটা হলো যারা। এখন আমরা যাদেরকে ব্যবহারটা দেখাবো। দোজ এটা তো দোজ হু। এখন আমরা দেখাবো দোজ হুম এর ব্যবহারটা। দোজ হুম আমরা কখন ব্যবহার করব? যাদেরকে আমরা ইংরেজি শিখিয়েছিলাম তারা এখন ইংরেজিতে কথা বলে। যাদেরকে তুমি ডেকেছিলে তারা আসেনি। এইভাবে আমরা যাদেরকে তারা দিয়ে ব্যবহার করি। তো এখন বাংলায় তো আমরা এগুলো ব্যবহার করি, ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেই স্ট্রাকচারটা আমরা এখন শিখব। প্রথমে দোজ হুমটা অবজেক্ট হিসেবে বসে। দোজ হুম এই জন্য অবজেক্ট দোজ হুম, এরপরে সাবজেক্ট, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব অবজেক্ট, আবার এখানে টেন্স অনুযায়ী ভার্ব অবজেক্ট। এখানে দুইটা পার্ট। এরপর অর্থ হবে যাদেরকে তারা অর্থ হবে তাদেরকে পরে একটা সেন্টেন্স বসবে, তারার পরে আরেকটা সেন্টেন্স বসবে। তো এখন এই স্ট্রাকচার গুলো দেখলে আমরা বুঝতে পারি। যেমন যাদেরকে যাদেরকে ইংরেজি শিখিয়েছিল তারা এখন ইংরেজিতে কথা বলে।
তো এটা আমরা করতে হলে প্রথমে দোজ হুম লাগবে। দোজ হুম আমরা বসাই। দোজ হুম, সেই, হি। শিখিয়েছিল কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। টট। those whom he taught English, English। এটা টেন্স অনুযায়ী ভার্ব গেল, এরপর আবার টেন্স অনুযায়ী ভার্ব হবে। তাহলে এটা তারা এখন ইংরেজিতে কথা বলে, তো এখানে তারা বসানো যাবে না, ভার্বটা বসাইতে হবে। ইংরেজিতে কথা বলে, স্পিক ইংলিশ নাও। নাওটা এখানে বসানো যায়। those whom he taught English speak English now। যারা যাদেরকে তুমি সে ইংরেজি শিখিয়েছো তারা ইংরেজিতে কথা বলে। এরপরে তারা যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা ছিল কর্ম। এখানে যাদেরকে, তারা, যাদেরকে এবং তারা, এখানে যাদেরকে তারা, এইভাবে ব্যবহার হবে সেন্টেন্স গুলা। তারা যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা ছিল কর্মঠ। তাহলে এখানে those whom they, তারা যাদেরকে নিয়োগ দিয়েছিল appointed, দিয়েছিল past indefinite, appointed। those whom they appointed, এরপরে তারা ছিল কর্মঠ, দে বসানো যাবে না, were active। এই those whom এর ভিতরে যাদেরকে তারা লুকায়িত আছে, এজন্য those whom they appointed were active। এখানে টেন্সে ভার্ব হইছে তারা ছিল কর্মঠ, টু বি ভার্ব পাস্ট টেন্স। এরপরে সেন্টেন্সটা আছে তুমি যাদেরকে অবহেলা করো তারা আসলেই সত্যিকারের হিরো। এখন প্রথমে যাদেরকে, একই রুল, এটা একটা স্ট্রাকচার। those whom you neglect, those whom you neglect, অবহেলা করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারা আসলে সত্যিকারের হিরো, তারা হয় সত্যিকারের হিরো। আর ইনডিড, প্রকৃতপক্ষে দা রিয়েল হিরোস। those whom you neglect are indeed the real heroes। এইভাবে যাদেরকে আমরা সৎ মনে করি তারা মূলত অসৎ। প্রথমে those whom বসাইতে হবে। those whom we consider honest, those whom we consider honest, যাদেরকে আমরা সৎ মনে করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য কনসিডার হয়েছে টেন্স অনুযায়ী ভার্ব। তারা হয় মূলত অসৎ, এই তারাটা লিখে যাবে না, those whom এর পরে আছে, তাহলে আর basically dishonest, যাদেরকে আমরা সৎ মনে করি তারা মূলত অসৎ। those whom we consider honest are basically dishonest। টেন্স অনুযায়ী ভার্ব হবে, তারা হয়, টু বি ভার্ব প্রেজেন্ট টেন্স। এরপরে সে যাদেরকে দাওয়াত দিয়েছিল তারা ছিল তার বন্ধু, দাওয়াত দিয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, দাওয়াত দিয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো টু বি ভার্ব প্রেজেন্ট টেন্স। তাইলে those whom বসাইতে হবে প্রথমে। those whom he invited, past indefinite tense B2, invited
এরপরে were his friends, those whom he invited were his friends. Those whom he invited were his friends. সে যাদেরকে দাওয়াত দিয়েছিল তারা ছিল তার বন্ধু। এইভাবে যাদেরকে তারা দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাইতে পারি। তো এই জাতীয় বড় বড় সেন্টেন্স গুলো বানাইতে হলে আমাদেরকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। তাহলে আমরা চিন্তা করলে নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর সেন্টেন্স পাবো। যখন বাংলায় কথা বলি, আনকনসিয়াস ভাবে কথা বলি, কখন কোন সেন্টেন্সটা ইউজ করব সেটা আমাদের আগে থেকে এই জানা থাকে না। আমাদের সিচুয়েশন যখন যেটা আসবে ওই সিচুয়েশনে ওই ওয়ার্ডটার সাথে সাথে আমাদের ব্রেইনে চলে আসে। আমরা 10 মিনিট আগে এই জিনিসটা চিন্তা করি না যে এই টাইমে আমি এই কথাটা বলবো। যখন আমরা সিচুয়েশনে ফেস করি তখনই ওই ওয়ার্ডটা ওই সেন্টেন্সটা চলে আসে। তো এক এক দেশের সিচুয়েশন পরিস্থিতি এক এক রকম হইতে পারে। যেমন আমার নিজের মাতৃভাষায় যে সিচুয়েশনটা পরিস্থিতিটা এটা আমি সহজে উপলব্ধি করতে পারবো, সহজে বলতে পারবো, কারণ আমি তো এই সিচুয়েশনের ভিতরে সব সময় থাকি। আমি জানি কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। এখন হঠাৎ আমি যদি একটা ফরেন কান্ট্রিতে যাই, আমি একটা সিচুয়েশনে পড়ছি, তো ওই সিচুয়েশনে যদিও আমার মাতৃভাষা অনুযায়ী আমি কথাটা বলতে পারবো বাংলায়, কিন্তু ওই ফরেন ল্যাঙ্গুয়েজে যখন বলতে যাব, কারণ ফরেন ল্যাঙ্গুয়েজে বলতে হলে আমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, সেন্টেন্স মেকিং জানতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী টেন্স অনুযায়ী কথাটা বলতে হবে। এটা তখন আমাকে চিন্তা করে সাথে সাথে বলতে হবে আর কি। এই জন্য যার চিন্তার প্রখরতা যত বেশি সে তত সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এটা গেল আমাদের দোজ হুমের ব্যবহারটা। এটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সে যাদেরকে ইংরেজি শিখিয়েছিল তারা এখন ইংরেজিতে কথা বলতে পারে। এটা যদি আমরা এইভাবে লিখি, হি টট ইংলিশ দেম, সে তাদেরকে ইংরেজি শিখিয়েছিল। দে অ্যাপয়েন্টেড দা ম্যান, তারা মানুষদেরকে নিয়োগ দিয়েছিল। এইভাবে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি। তো হুমটা আমরা সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহার করব। অবজেক্ট হিসেবে যাদেরকে তারা কথাটা থাকবে, যাদেরকে তারা। তো এটা গেল আমাদের রিলেটিভ প্রোনাউনের এক ধরনের ব্যবহার। আমরা এখন হু থেকে দোজ হুম পর্যন্ত যা কিছু আমরা আলোচনা করেছি, এখন আমরা এট এ গ্ল্যান্স একটু আলোচনা করব আরো ক্লিয়ারের জন্য, যাতে করে বিষয়টা আমাদের এই ক্লিয়ার হয়ে যায় সহজে। এখন আমরা এট এ গ্ল্যান্স দেখাতে যাচ্ছি কিছু সেন্টেন্সের মাধ্যমে। এখন কিছু সেন্টেন্স আমরা লিখেছি যেগুলা রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কিত, তো সেগুলো নিয়ে একটু আমরা কথা বলবো। আমরা এখানে তিনটা জিনিস কাজ করব। একটা হলো প্রথমত বাক্যগুলোর ভিতরে ভুল কোথায় আছে সেটা আমরা বাইর করব। নাম্বার 1 কোথায় ভুল আছে সেটা বের করব, এরপরে কারেক্ট করব। তো এখন এখানে যে কয়টা সেন্টেন্স আমরা লিখেছি, যে রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে যে দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে মিলাই দিবে। তো এটা কখন মিলাবে? এটা মিলাবে যখন সেন্টেন্সটা অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে, তখন মিলাবে প্রয়োজন হইলে। যেমন অ্যাডজেক্টিভ কি? যে নাউন প্রোনাউনের দোষ গুণ গাইবে। তো অনুরূপভাবে অ্যাডজেক্টিভ ক্লজও একটা নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলবে। অ্যাডভার্বের কাজ কি? যে অ্যাডভার্বের কাজ কোনো ধরন, রকম, অবস্থা, সময়, প্লেস এগুলো বর্ণনা করে। তো অনুরূপভাবে রিলেটিভ প্রোনাউন অ্যাডভার্ব যদি একটা নাউনের দোষ গুণ, একটা নাউন সম্পর্কে টাইম, প্লেস, ম্যানার প্রদান করা দরকার হয়, সেই অ্যাডভার্ব ক্লজে করবে। তো আমরা প্রথমে আলোচনা করেছি যে এই রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেটিভ ক্লজ বলা হয়, অর্থাৎ রিলেটিভ ডিটারমিনারও আমরা বলতে পারি। তো আর এগুলা কমপ্লেক্স সেন্টেন্স বা অনেকটা সিম্পল সেন্টেন্সও হয়। তো মূল যে থিমটা আমাদের মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স,
কারণ বেশিরভাগ রিলেটিভ প্রোনাউন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো হিসাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য প্রাথমিকভাবে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। তো এখন আমরা এই সেন্টেন্সগুলো দেখব ভুল কোথায় আছে। যেমন আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি, দ্য বয় হুইচ stood first in the exam was very poor. তো এটার অর্থটা যদি আমরা করি, যে ছেলেটি পরীক্ষায় প্রথম হয়েছিল সে ছিল গরিব। তো এখানে সেন্টেন্সের ভিতরে ভুল কোথায়? কারণ আমরা যা আগে পড়েছি যে, তাহলে আমরা ভুলটা বের করি। ভুল হলো এখানে। এরপরে সেন্টেন্সটা আমরা দেখি, দিস আর দ্য ব্লাইন্ড ম্যান হু উই হেল্পড ইন ডেঞ্জার। এই হয় সেই অন্ধ লোকগুলো যাদেরকে আমরা বিপদে সাহায্য করেছিলাম। তাহলে এখানে ভুল কোনটা? আমরা ভুল বের করলাম। ভুল হচ্ছে এখানে। এরপরে দিস ইজ দ্য হাউস হুইচ উই বট লাস্ট মান্থ। এটা হয় সেই বাড়িটি যেটি আমরা গত মাসে ক্রয় করেছি। এইখানে ভুল কোথায়? আমরা ভুলটা বের করলাম এখানে। তো এরপরে দিস ইজ দ্য ম্যান হুইচ কার আই বরট। এই হয় সে মানুষটি যার গাড়িটি আমি ধার নিয়েছিলাম। এখানে ভুল নেই। আই ওয়ান্ট টু মেরি, আমি মেরির সাথে দেখা করতে চাই। আমি মেরির কাছে গিয়েছিলাম। মেরি টোল্ড মি এ স্টোরি, মেরি আমাকে একটি গল্প বলেছিল। দ্য স্টোরি ওয়াজ ফাইন্ড। এখানে তিনটা সিম্পল সেন্টেন্স, একটা, দুইটা, তিনটা। তো তিনটা আমরা তো আগে বলেছিলাম যে দুইটা সিম্পল সেন্টেন্সকে রিলেটিভ প্রোনাউনে একসাথ করে। তো কিন্তু এখানে তো তিনটে সেন্টেন্স। তো এরকম 3, 4, 5টা যদি সেন্টেন্স আছে, সেটা কি আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে পারবো? এটা কারণ এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স। তো এটা গেল। এরপরে আই হ্যাভ রেড শেলিস পোয়েমস হু ওয়াজ এ গ্রেট পোয়েট। আমি পার্সিবেশি শেলি নামে একজন কবি আছে ইংরেজি সাহিত্যে, আমি ওনার কবিতাগুলো পড়েছিলাম, যিনি একজন বড় কবি ছিলেন। তো এখানে ভুল কোনটা? ভুল হচ্ছে এখানে it was I who is teaching him English. আমি তাকে ইংরেজি শিখাইতেছি। তো এখানে ভুল কোনটা? ভুল হলে এখানে he failed in the exam which shocked his teacher. সে পরীক্ষা ফেল করেছে যেটা তার শিক্ষককে হতবাক করেছিল। তো এখানে ভুল কোনটা? ভুল হলে এখানে I saw something in the paper which would interest you. আমি পেপারে কিছু জিনিস দেখেছিলাম যেটা তোমাকে আগ্রহী করবে। এই সেন্টেন্সগুলো ভুলগুলো আমরা দেখিয়েছি, এটার ভিতরে ভুল নেই। তো এখন ভুল আছে নিচে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর ভিতরে। তো এখন এগুলো আমরা ফাইন্ড আউট করব কেন ভুল হয়েছে। প্রথমটা আসি, দ্য বয় হুইচ। হুইচটা কার জন্য বসে? হুইচ এবং দ্যাট, এটা অবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে। তো এটা বসে শুধু বস্তু, শিশু, ইতর প্রাণী বুঝাইলে আমরা হুইচ ব্যবহার করতে পারি। তো এখন এই নাউনটার আগে, এটার আগে আমরা আরেকটু কথা বলি। রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে, রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন বসবে, ওই নাউনটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি। আর রিলেটিভ প্রোনাউনের কাজে এগুলার আগে একটা নাউন থাকবে। তো এখানে যে হুইচের আগে যে নাউনটা আছে ওটা হলো ব্যক্তিবাচক। তো এখন হুইচটা বসে বস্তুর জন্য, এই জন্য আমাদেরকে এখানে হুইচ আমরা বসাতে পারবো না, আমাদেরকে বসাইতে হবে হু, এই জন্য এটা কাটা। এরপরে দোজ আর দ্য ব্লাইন্ড ম্যান হু, এ হুটা
অবজেক্ট হিসাবে বসানো যায়, অবজেক্ট হলো ইনফর্মাল। অবজেক্ট হিসাবে বসানো যায়, অবজেক্ট হলো ইনফর্মাল। এখানে আমরা হুটা ভুল কেন হয়েছে? হু অর্থ কে বা কারা, কারণ হু বসে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে কাজ করে। তো এখানে অবজেক্ট হিসেবে বসালেও কিন্তু ভুল হবে না, কিন্তু ইনফর্মাল হবে। আমরা ফর্মালটা নিয়ে কথা বলতেছি। তো এখন এখানে হুটা অবজেক্টের প্লেসে বোঝাচ্ছে। অবজেক্ট কেন? দোজ আর দ্য ব্লাইন্ড ম্যান, এটা একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স। এরপরে উই হেল্প ইন ডেঞ্জার, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে হু এভাবে একা একা বসতে পারে না অবজেক্ট হিসাবে, তখন আমাদেরকে বসাইতে হবে হুম। এখানে হুমটা বসবে, হুটা বসবে না। দিস ইজ দ্য হাউস হু আই বট লাস্ট মান্থ, এই হলো সে বাড়িটি যেটি আমি গতকাল কিনেছিলাম। তাইলে এখানে ভুল কোনটা? হুটা বসে ব্যক্তির জন্য। তো এই নাউনের আগে, এই রিলেটিভ প্রোনাউন আগে যে নাউনটা আছে, এটা কি বস্তু, এটা কি ব্যক্তি? এটা হলো বস্তুবাচক অবজেক্ট। তাহলে এই হুটা রং, এখানে হু বসবে না। এরপর দিস ইজ দ্য ম্যান হুইজ কার আই বরড, এটা ঠিক আছে। আই ওয়েন্ট টু মেরি, আমি মেরির কাছে গিয়েছিলাম। মেরি টোল্ড মি আ স্টোরি, দ্য স্টোরি ওয়াজ ফাইন। তাহলে এখানে তিনটে সেন্টেন্স। তো এখানে তিনটে সেন্টেন্সকে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করব। তিনটাকে আমরা রিলেটিভ প্রোনাউন করব। প্রয়োজন হলে আমরা ব্যক্তির জন্য ব্যক্তিটা ব্যবহার করব, বস্তুর জন্য বস্তুটা ব্যবহার করব। তাহলে আই ওয়েন্ট টু মেরি, এখানে এই মেরিটা কাটা দিতে হবে, এটা না বসে আমরা ব্যবহার করব হুটা, কারণ হুটা ব্যক্তির জন্য বসে। আবার এখানে দ্য স্টোরি ওয়াজ ফাইন, এখানে একটা স্টোরি আছে, এখানে একটা স্টোরি আছে, তাহলে দুইটা স্টোরি হয়ে গেল। আমরা একটা কেটে দিয়ে, স্টোরিটা যেহেতু বস্তুবাচক এই জন্য আমাদেরকে হুইচ ব্যবহার করতে হবে, এটা কেটে দিলাম, ভুল। আই হ্যাভ রেড শেলিস পোয়েম, আমি শেলির কবিতাগুলো লিখে পড়েছিলাম। হু ওয়াজ এ গ্রেট পোয়েট, তো এখানে ভুল কোনটা? এখানে ভুল এটা 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 ভুল এখানে। যেমন হুটা বসে কার জন্য? হুটা ব্যক্তির জন্য বসে। তো এখানে শেলির কবিতাগুলির কথা বলতেছে, শেলির কবিতাগুলার কথা বলতেছে। তো এখন হু তো শেলির কবিতাগুলো, এটি তো একটা বস্তু, এগুলোর তো কোনো জীবন নাই, কবিতাগুলোর কোনো জীবন নাই, ওই কবিতাগুলার কথা বলা হচ্ছে। তো এখন কবিতা যেহেতু বস্তুবাচক এই জন্য এখানে এইভাবে হু বসানো যাবে না। তাহলে আমরা হুটা যদি আমরা ঠিক রাখতে যাই, তাহলে আমাদেরকে এটা এই ঠিক করতে হবে, কারণ হু এর আগে বস্তুবাচক কোনো কিছু বসে না, এটা। কারণ এখানে আমি নাউন একটা বসা দিলে কিন্তু হবে না। আমার না রিলেটিভ প্রোনাউনটাকে, এটা কি ব্যক্তিবাচক নাউন নাকি বস্তুবাচক নাউন, ওইটা আমাকে দেখতে হবে। এরপরে ইট ইজ আই হু ইজ টিচিং হিম ইংলিশ, তাহলে এখানে ভুল কোনটা? ভুল হলো ইজ। হি ফেলড ইন দ্য এক্সাম হুইচ শকড হিজ ফাদার, এখানে ভুল কোনটা? ভুল তো এখানে দেওয়া আছে, এখানে কেন ভুল হয়েছে? এখানে কেন ভুল হয়েছে? এখানে ভুল হয়েছে, আচ্ছা আমরা পরবর্তী আসতেছি। হি ফেলড ইন দ্য এক্সাম হুইচ, এটা তো ভুল। এখন এটা ভুল হইলে এটা শুদ্ধটা, এখানে হুইচ বসবে না। এখন হুইচ, হু, এগুলার আগে নাউন থাকতে হবে, এটা হলো সত্য। অ্যান্টিসিডেন্ট কি সেটা আমাকে থাকতে হবে, একটা নাউন হইতে হবে, নাউন অথবা প্রনাউন। তো এখানে যে জিনিসটা আছে ইন দ্য এক্সাম, পরীক্ষায়, এটা একটা পরীক্ষায় সেই ফেল করেছে। তো হি ফেলড ইন দ্য এক্সাম, এই পুরো সেন্টেন্সটাকে আমরা ধরি, তখন এটা তো নাউন হচ্ছে না, এটা একটা প্রেস হচ্ছে।
এখানে কোনো নাউন নাই, এটা ইন দ্য এক্সাম, এটা একটা প্লেস, কোথায়, পরীক্ষায়। তো প্লেস, ম্যানার, টাইম এগুলো কোনো বর্ণনা করে না রিলেটিভ প্রোনাউন গুলাকে। রিলেটিভ প্রোনাউন ডিফাইনিং রিলেটিভ প্রোনাউন, এই ডিফাইনিং প্রোনাউন এগুলো বর্ণনা করে না, এগুলো একটা নাউন লাগে। তো এখানে এটা যেহেতু অ্যাডভার্ব হয়ে গেছে, এইখানে এটা ভুল, হুইচটা এখানে বসবে না, হুইচের আগে কোনো নাউন নেই। এখন আমরা পুরো সেন্টেন্সটাকে ধরি, হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ফেল করেছে। এইটাকে হুইচে কোনো মডিফাই করতে পারে না, যেটা পরীক্ষা ফেল করেছে, এটা যেটা যেটা শক করেছে, পরীক্ষা ফেল করাটা তাকে হতবাক করেছে তার শিক্ষককে, তাহলে এটা কোনো নাউন না, এটা নাউন না, এই জন্য এখানে আমরা হুইচ বসাইতে পারবো না। এরপরে আই স সামথিং ইন দ্য পেপার, এখানে ইন দ্য পেপার কিন্তু রিলেটিভ প্রোনাউনের আগে কিন্তু এটা একটা প্লেস বুঝাচ্ছে, কোথায়, পেপারের মধ্যে, কাগজের ভিতরে আমি কিছু দেখেছিলাম। কিন্তু একবারে কাছাকাছি না বসে একটু দূরেও বসতে পারে, মাঝে অন্য একটা ওয়ার্ড বসতে পারে, এই হুইচটা বুঝাচ্ছে কিন্তু এটাকে। I saw something in the paper which would interest you, এই হুইচটা বুঝাচ্ছে এটাকে। তো এটা গেল। এখন ভুলগুলো আমরা দেখি যে কোথায় কোথায় আমাদের ভুল হয়েছে, কেন হয়েছে। প্রথমত এটা নাউন, এটা একটা ব্যক্তি, ব্যক্তির জন্য আমরা হু ব্যবহার করতে পারি, হু ব্যবহার করলাম। আর এখানে যে নাউনটা হবে এটা অনুযায়ী আমাদের পরবর্তী ভার্বগুলো নির্ধারণ হবে। এটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল, ওইটা মনে রাখতে হবে আমাদেরকে। যেমন দা বয় সিঙ্গুলার, এর জন্য ওয়াজ বসেছে। দিস আর দ্য ব্লাইন্ড ম্যান, এই হয় সেই অন্ধ লোকগুলি যাদেরকে আমরা সাহায্য করেছিলাম। এখানে হুম, হুম বসে অবজেক্ট হিসাবে, হু বসে সাবজেক্ট হিসাবে, হুম বসে অবজেক্ট হিসাবে, হুম ও ব্যক্তির জন্য ব্যবহার করা হয়। তো ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকগুলি, এটা হলো ব্যক্তি। এরপরে আছে দিস ইজ দ্য হাউস, এখানে আমাদেরকে বসাইতে হবে হুইচ অথবা দ্যাট, যেটাই আমরা বসাই, হুইচ বসাইলাম, হুইচ আই বট লাস্ট মান্থ, দিস ইজ দ্য হাউস হুইচ আই বট লাস্ট মান্থ, এই হলো সে বাড়িটি যেটি আমি গত মাসে কিনেছিলাম। দিস ইজ দ্য ম্যান হুইচ কার আই বরড, এটা ঠিক আছে। আই ওয়েন্ট টু মেরি, আমি মেরির কাছে গিয়েছিলাম। হু, এখানে মেরি যেহেতু ব্যক্তি এই জন্য আমাদেরকে হু বসাইতে হবে। হু টোল্ড মি, যে আমাকে বলেছিল আ স্টোরি, একটি গল্প। এরপরে হুইচ, হুইচ ওয়াজ ফাইন, যেটা ছিল খুব সুন্দর। তো এখন এটা হলো ঠিক আছে, এটা ব্যক্তি এর জন্য হু বসেছে, আর এটা স্টোরি, এটা বস্তু এই জন্য হুইচ বসেছে। এখানে কিন্তু আমরা দুইটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি। এইভাবে সেন্টেন্স ছিল কিন্তু তিনটা সেন্টেন্সকেও এইভাবে ব্যবহার করা যায়। রিলেটিভ প্রোনাউন আমরা এইভাবে তিনটে সেন্টেন্সকেও ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা অ্যান্ড ব্যবহার করতাম তাহলেও কিন্তু হইতো, অ্যান্ড দিয়ে দেবে, আই ওয়ান্ট টু মেরি অ্যান্ড হি টোল্ড মি আ স্টোরি অ্যান্ড দিস ওয়াজ ফাইন বা ইট ওয়াজ ফাইন। তো এভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। এখন রিলেটিভ প্রোনাউন যদি এভাবে আমরা ব্যবহার করা লাগে তাহলে এইভাবে ব্যবহার করতে হবে। তিনটে সেন্টেন্স, চারটে সেন্টেন্সকে আমরা এভাবে লম্বা করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। এখানে তো দুইটা সেন্টেন্স ছিল, যেমন আই রিড, আমি পড়েছিলাম, হি ওয়াজ দ্য গ্রেট পয়েট, সে একজন মহৎ কবি ছিলেন, বড় কবি। তাহলে এখন আমরা এটাকে করি, আই রিড, আমি পড়েছিলাম দ্য poems of Shelley. I have read the poems of Shelley. শেলির কবিতাগুলি আমি পড়েছিলাম। Who was a great poet, যে একজন বড় কবি ছিলেন। তাহলে এখানে শেলির পরের রিলেটিভ প্রোনাউন ঠিক আছে। শেলি একজন ব্যক্তির নাম, একজন কবির নাম, ব্যক্তি।
এই জন্য হু বসাইছি। এখন ঠিক আছে, এর আগে পয়েমস, এটা কবিতাগুলি, এটা হলো বস্তু ছিল। আই হ্যাভ রেড দ্য পয়েমস অফ শেলি, শেলির কবিতাগুলি আমি পড়েছিলাম। হু ওয়াজ আ গ্রেট পয়েট, যে ছিল একজন বড় কবি। এইভাবে করতে হবে। যেমন ইট ইজ আই হু, আমরা আগে এই আলোচনা করে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে ওইটা অনুযায়ী আমাদেরকে ভাব বসাইতে হবে। এখানে রিলেটিভ প্রোনাউনের আগে যে ভাবটা আছে ওইটা অনুযায়ী আমাদের ভাব বসাইতে হবে। যেমন এটা অনুযায়ী আমাদেরকে ওয়াজ বসানো হয়েছে। তো অনুরূপভাবে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে, নাউন প্রোনাউন বসতে পারে। এখানে নাউন বসেছে, এখানে প্রোনাউন বসেছে, তাইলে আই এম হবে, আই এম, এখানে আই এম হবে। আই এম টিচিং হিম ইংলিশ, এভাবে। ইট ইজ আই হু এম টিচিং হিম ইংলিশ, আমি তাকে ইংরেজি শিখাইতেছি। হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ফেল করেছিল। অ্যান্ড ইট শকড হিজ টিচার, এবং এটা তার শিক্ষককে হতবাক করেছিল। এখানে ইট বসাইতে হবে, কারণ ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষা, এটা একটা ক্লজ, সিম্পল সেন্টেন্স। সেই এই ক্লজ পুরোটাকে বোঝানো হচ্ছে, এই জন্য ইট আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে ইট ব্যবহার করতে পারি, দিস ব্যবহার করতে পারি, দ্যাট ব্যবহার করতে পারি। দিস, ইট, দ্যাট এটাকে নির্দেশ করবে, যেটাই আমরা এখানে বসাই এটাকে নির্দেশ করবে। যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়েছিলাম। বইটা হলো বস্তু। এখন এই বস্তুটাকে বোঝানোর জন্য আমরা কি প্রোনাউন ব্যবহার করতে পারি? ইট ইজ ভেরি নাইস, ইট ব্যবহার করছি, অথবা দ্যাট ইজ ভেরি নাইস, অথবা দিস ইজ ভেরি নাইস, যেভাবে আমরা ব্যবহার করতে পারি, সমস্যা নাই। তো অনুরূপভাবে হি ফেলড ইন দ্য এক্সাম, এটাও একটা বস্তুর মতো, এই জন্য আমরা ইট ব্যবহার করব এইভাবে। অ্যান্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, অ্যান্ড অর বাট এগুলো দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, এবং শর্ট করে তার শিক্ষককে হতবাক করেছিল। এরপরে আই স সামথিং ইন দ্য পেপার হুইচ উড ইন্টারেস্ট ইউ, আমি কিছু পেপারে দেখেছিলাম যেটা তোমাকে আগ্রহী করবে। এইখানে হুইচের পরে কিন্তু এটা প্রেপোজিশনাল প্রেস বা অ্যাডভার্বিয়াল প্রেস, এটা একটা প্লেস বোঝাচ্ছে। আর এই হুইচে যে নাউনটাকে ইন্ডিকেট করছে সেটা হলো সামথিং, একটু দূরে বসেছে। তো এইভাবে দূরেও বসানো যায়, কোনো প্রবলেম নাই। তো এইটা গেল আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে আমরা শিখেছি যে রিলেটিভ প্রোনাউন সব সময় নাউনকে ইন্ডিকেট করবে, এটা শুধু নাউন প্রোনাউনকে ইন্ডিকেট করবে। এখন রিলেটিভ প্রোনাউনগুলোর আগে নাউন আছে কি নাই ওইটা আমাকে দেখতে হবে। যদি নাউন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন, আর যদি নাউন না থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন না। আর এখানে আমরা তো যেমন দিস আর দ্য ব্লাইন্ড ম্যান, হুমটা বসিয়েছি। অনেক সময় হুমটা না বসাইলেও এটা আমাদেরকে অর্থ ধরে নিতে হবে যে এখানে হুম আছে মনে মনে। যেমন দিস ইজ দ্য হাউস, এখানে হাউসটা আমরা যদি হুইসটা নাও বসাই, মনে মনে ধরে নিতে হবে এখানে হুইস আছে। ওই হুইস আছে এটা ধরে নিয়ে অর্থ করতে হবে, তাইলে অর্থ মিলবে। যেমন এখানে আমরা হুইস এবং হুমটা উঠাই দিলাম, এখন এটা নাই, সেন্টেন্সে দেখা যাচ্ছে না। তো এখন এটাকে আমরা অর্থ করতে হবে। তো অর্থ করতে হলে দিস আর দ্য ব্লাইন্ড ম্যান উই হেল্প ইন দ্য ডেঞ্জার, এটা যদিও আমরা এখানে লেখা নাই, যদি আমরা এইভাবে সেন্টেন্স অনুযায়ী অর্থ করি, এই হয় সেই অন্ধ লোকগুলি, আমরা তাদেরকে বিপদে সাহায্য করেছিলাম। এইভাবে অর্থ না করে আমাদেরকে অর্থ করতে হবে এই হয় সে অন্ধ লোকগুলি যাদেরকে আমরা সাহায্য করেছিলাম। এখানে যদিও যাদেরকে নাই, কিন্তু অর্থ করার সময় যাদেরকে আমরা বলতে পারি। দিস ইজ দ্য হাউস, এ হয় সে বাড়িটি, আই বট লাস্ট মান্থ, যেটি আমি গত মাসে কিনেছিলাম। এইটাকে আমরা অর্থ করতে হলে
রিলেটিভ প্রোনাউন না বসিয়ে অর্থ করব, কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে অর্থ করতে হবে। যেমন দিস ইজ দ্য হাউস আই বট লাস্ট মান্থ, এই হয় সেই বাড়িটি যেটি আমি কিনেছিলাম, এইভাবে কিন্তু ব্যবহার করা যায়। উজ্জ থাকে, উজ্জ থাকে বসানো যায়, নাও বসানো যায়। তো এটা গেল আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। তো এখন এখানে আমরা হু, হুম এবং হুইস এগুলোর ব্যবহার দেখিয়েছিলাম। যদি হু এর সাথে এবার যুক্ত হয়, যেমন হু এবার, হুম এবার, হুইচ এবার, সবগুলোর সাথে এবারটা যোগ হয়েছে, এগুলো যখন রিলেটিভ প্রোনাউনে আসবে তখন আমরা কিভাবে অর্থ করব? আমরা হু, হুম, হুইচ, দ্যাট, হুইচ যেভাবে অর্থ করেছি এটার অর্থে একই রকম, শুধু ব্যবহার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? আমরা তো যখন হু, হুইচ এগুলো ব্যবহার, এগুলার আগে অ্যান্টিসিডেন্ট থেকেছিল, এগুলার আগে একটা নাউন থেকেছিল, কিন্তু এখানে কিন্তু এই হু এবার, হুম এবার, হুইচ এবার, বিশেষ করে হু এবার, হুম এবার, এগুলার আগে কিন্তু নাউনটা থাকবে না। যেমন হুইচ এবার, হুইচের আগেও কিন্তু নাউনটা থাকবে না। তো এখন এই থাকবে না, তখন অর্থ কিন্তু ওই যে সে এর মতো অর্থ দিবে, যে সে এর মতো। হু এবার অর্থ যেই, এটা যদি আমরা এভাবে করি, যেই, যাকেই, যাকেই বা যাদেরকেই, আর হুইচ এবার অর্থ যেটি, যেটি, ই যোগ হবে এইভাবে। যেমন whoever gains the most points wins the competition, যেই সর্বাধিক পয়েন্ট লাভ করে সেই প্রতিযোগিতায় জয়লাভ করে। অর্থাৎ এখানে যেই সেই ব্যবহার হয়েছে। তো যে সেই আমরা আরেকটা দেখিয়েছিলাম, সেটা কি? হি হু। এই হি হুটা অর্থাৎ যেই সেই ব্যবহার করে। এটার ব্যবহারের সময় আমরা কিন্তু নাউন উল্লেখ করিনি। তো এইটাও ব্যবহার করতে পারি, আমরা হু এভারটাও ব্যবহার করতে পারি, কারণ এখানে নাউন নেই। যেই সবসময় সত্য কথা বলে সেই কখনো বিপদে পড়ে না। তো এইটাকে আমরা হি হু দিয়েও করতে পারি, হু এভার দিয়েও করতে পারি, কারণ এগুলো কোনো নাউনকে নির্দেশ করছে না। হু এভার গেইনস দ্য মোস্ট পয়েন্টস উইন্স দ্য কম্পিটিশন। তো এখন যে সর্বাধিক পয়েন্ট লাভ করে সেই জয়ী হয়। তো এখন এটা তো গেল, এরপর অনুরূপভাবে এটা একই সিস্টেম। হুএভার ক্লিনস, এটা কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। যেই তোমার জানালাগুলো পরিষ্কার করে সেই কিন্তু ভালো কাজ করে না। তো এখানে কিন্তু কোন মানুষটাকে, কোন চাকরটাকে, কোন লোকটাকে এখানে কোনো ইন্ডিকেট করে নাই। বলছে যে যেই তোমার জানালাগুলো পরিষ্কার করে সেই ভালোভাবে কাজ করে না। তো এখানে আমরা হি হু ব্যবহার করতে পারি, হি হু ব্যবহার করতে পারি, বা সি হু ব্যবহার করতে পারি, বা ওয়ান হু ব্যবহার করতে পারি। তিনটা থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। সি হু হলো মহিলার ক্ষেত্রে যখন আসবে আর কি। এগুলাকে কোনো নাউনকে সেই, এগুলোর আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, কোনো নাউন নেই। তো অনুরূপভাবে এইভাবে এটা, যেমন আই উইল টিচ, আমি শেখাবো, হুম যাকেই তুমি প্রশংসা করো, আমি শেখাবো যাকেই তুমি প্রশংসা করো। এখানে কিন্তু হুমের আগে কোনো নাউন নেই, এখানে হুম বসবে না, হুম এবার বসবে, হুম, হুম এবার, হুম এবার ইউ, ইউ এক্সটল, আই উইল টিচ হুম এভার ইউ এক্সটল, আমি তাকে শেখাবো যাকেই তুমি প্রশংসা করো, যার প্রশংসা তুমি করো। তো অনুরূপভাবে এটা আই উইল টেল, আমি বলবো, হু এভার কামস টু মি, যে আমার কাছে আসবে। আই উইল টেল হু এভার কামস টু মি,
যে আমার কাছে আসবে। এখানে যদি আমরা হু দিই তাইলে রং হবে, এখানে যদি হুম দিই রং হবে। তো কারণ এগুলোর আগে তো কোনো নাউন নেই। যদি এভাবে থাকতো আই উইল টেল দ্য বয়, তখন হু আমরা ব্যবহার করতাম। এখানে যেহেতু বয় নাই এই জন্য হু এভার ব্যবহার করতে হবে। তো অনুরূপভাবে এটা আই উইল টিচ হুম এভার, I will teach the boy whomever whom you extol. এখানে যেহেতু বয় নাই, ম্যান নাই, স্টুডেন্ট নাই, উইমেন নাই আর গার্ল নাই, কিছু নাই, তখন whomever ব্যবহার করতে হবে। এটা হলো পার্থক্যটা। আর একটা হলো হুইসএভার। হুইসএভারের আগেও কোনো আমরা নাউন, এখানে দুইটা সেন্টেন্স আছে, যেমন হুইচএভার, হুইচএভার যেটি, এটা সবসময় বস্তুর জন্য ব্যবহার করা হয়, এটার আগে কোনো নাউন আমরা ব্যবহার করিনি। যেমন হুইচএভার অফ আস, হুইচএভার অফ আস, আমাদের মধ্যে যেই গেটস হুম ফার্স্ট, বাড়িতে প্রথম আসবে, স্টার্ট কুকিং, সেই রান্নাবান্না করবে। হুইচ এভার অফ আস গেটস হুম ফার্স্ট স্টার্টস কুকিং, আমাদের মধ্যে যেই প্রথম বাড়িতে আসে সেই রান্নাবান্না করবে। এরপর আরেকটা হলো হুইচ এভার অফ দেম, তাদের মধ্যে যেটি উইল গেইন দ্য মোস্ট পয়েন্টস, সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেটি জয়লাভ করবে। এটা যদি দ্যাম দ্বারা যদি আমরা ব্যক্তি বুঝাই তাহলে হুইচ এভার অফ দ্যাম, হুইচ এভার অফ দ্যাম, তাদের মধ্যে যেই সর্বাধিক পয়েন্ট লাভ করবে সেই জয়লাভ করবে। আর এটা ধরে আমরা বস্তু বুঝাই, তাদের মধ্যে যেটি সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই জয়লাভ করবে। তাইলে হুইচ এভার এর আগে কোনো নাউন বসেনি, এটার আগে কোনো নাউন বসেনি। হুইচ এভার অফ আস, আমাদের মধ্যে যেই প্রথম বাড়িতে আসে সেই রান্নাবান্না করে। তাহলে আমরা বুঝলাম হুম, হু এভার, হুম এভার, হুইচ এভার, এগুলোর আগে নাউন থাকে না, এটাই হলো পার্থক্য। তো এগুলো প্র্যাকটিস করলে বললে ক্লিয়ার হয়ে যাবে। যত বেশি নিজের ভাষায় প্র্যাকটিস করা যাবে তত বেশি ব্রেনে এগুলা ঢুকবে বেশি। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। যদি আমাদের এই আলোচনাগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।